আইপিটিএ বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা ভারতীয় গণনাট্য সংঘ। ভারতীয় গণনাট্য সংঘ হল বামপন্থী দলগুলোর নেতৃত্বে পরিচালিত থিয়েটার শিল্পীদের একটি সংগঠন, যার লক্ষ্য ছিল ভারতের জনসাধারণের মধ্যে বামপন্থী মতাদর্শ প্রচার এবং তাদের সাংস্কৃতিক জাগরণ ঘটানো। এবং বলা যেতে পারে আইপিটিএ বা ভারতীয় গণনাট্য সংঘ ছিল ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখা। শুরুর দিকে এই সংগঠনের কয়েকজন সদস্যরা হলেন পৃথ্বীরাজ কাপুর, বিজন ভট্টাচার্য, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, খাজা আহমেদ আব্বাস, সলিল চৌধুরী, রবি শঙ্কর, যতীন্দ্র মৈত্র, শেখর চট্টোপাধ্যায়, নিরঞ্জন সিং মান, এস টেরো সিং চান, জগদীশ ফরিয়াদি, খলিল ফরিয়াদি, রাজেন্দ্র রাজবংশী, সফদার মীর প্রমুখরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে সমগ্র ভারতবর্ষে এক অস্থির অবস্থার সূচনা ঘটে। সমগ্র ইউরোপে এই যুদ্ধের দামামা বাজলে পরাধীন ভারতবর্ষ ও পরোক্ষভাবে এর সঙ্গে যুক্ত হয়ে যায়। ফলে সাধারণ মানুষের দুর্গতি চরমে পৌঁছায়। মানুষের দৈনন্দিন জীবন শুধু নয়, সাংস্কৃতিক জগতেও ঘটে পরিবর্তন। বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত নাট্য সাহিত্যের ধারাতেও আসে আমূল পরিবর্তন। আর পৌরাণিক নাটক নয়, সমাজের উচ্চবৃত্ত মানুষের মনোরঞ্জনের জন্য নয়, নাটক হয়ে ওঠে একেবারে কঠিন বাস্তবের এক মূর্ত প্রতীক। ভারতীয় কমিউনিস্ট পার্টি তাদের নীতি এবং আদর্শকে সামনে রেখে সাহিত্য ও সংস্কৃতির জগতে নিয়ে আসে জনমুখী এবং সংগ্রামী চেতনাকে। সাম্যবাদকে প্রাধান্য দিয়ে গড়ে ওঠে এক সাংস্কৃতিক আন্দোলন। ছাত্রদের নিয়ে গঠিত হয় ইউথ কালচার ইনস্টিটিউট। মনে করা হয় এখান থেকেই শুরু হয় ভারতীয় গণনাট্য সংঘের পথ চলা। উল্লেখনীয়, ঠিক সেই সময় প্রগতিবাদী লেখক সোমেন চন্দ্র প্রকাশ্য দিবালোকে খুন হন ঢাকায়। এর ঠিক পরে 28শে মার্চ 1942 কলকাতায় প্রতিষ্ঠিত হয় ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘ। এই ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের নাট্য বিভাগ হিসেবে প্রতিষ্ঠিত হয় ভারতীয় গণনাট্য সংঘ বা ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, সংক্ষেপে আইপিটিএ। মানুষের নিত্যদিনের দুঃখ, কষ্ট, বঞ্চনা এবং সেই সঙ্গে শোষণ বঞ্চনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের যে ঐক্যবদ্ধ প্রতিরোধ, যে জনজাগরণ বা গণজাগরণ, সেটি হল গণনাট্য। ভারতীয় গণনাট্য সংঘের স্থাপনার পেছনে বিখ্যাত ফরাসি দার্শনিক রমা রোলার দ্য পিপলস থিয়েটার এবং চীন ও স্পেনের নাট্য আন্দোলনের আদর্শ কাজ করেছিল। জনগণই হয়ে উঠল গণনাট্যের একমাত্র নায়ক। গণনাট্যের ধারক ও বাহকেরা সাম্যবাদে নিজেদের নিয়োজিত করলেন। গণনাট্য সংঘের প্রতিষ্ঠা এবং ছোট ছোট নাটক অভিনয়ের মাধ্যমে সমাজে বিভিন্ন দিকের কুৎসিত রূপ সকলের সামনে দেখা দিল। যেমন কালোবাজারি, স্বার্থান্বেষী মানুষের রূপ, তাদের অত্যাচারের নির্মম কাহিনীর রূপ পেল নাটকের মাধ্যমে, নাটকের কাহিনীর মাধ্যমে। এবং গণনাট্য হয়ে উঠল একটি পথপ্রদর্শক।
জনসাধারণকে নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে যে সচেতনতা দেখা দিল তা অল্পকালেই জনপ্রিয়তা অর্জন করতে শুরু করল। গণনাট্য এবং রাজনীতি যে এক জায়গায় মিশে আছে তা বোঝাতে গিয়ে বিজন ভট্টাচার্য তার গণনাট্য আন্দোলনের সেকাল ও একাল প্রবন্ধে বলেছেন, গণনাট্য সঙ্গের কথা বলতে গিয়ে রাজনীতির কথা স্বভাবতই এসে পড়ে। কেননা রাজনীতি বিবর্জিত শিল্পকর্মের কথা কি সঙ্গীতে কি নাট্যচিন্তায় ভাবনায় অন্তত গণনাট্যের পরিপ্রেক্ষিতে ভাবা যায় না। এটি প্রকাশিত হয়েছিল শারদীয় কালান্তর 1374 বঙ্গাব্দে। গণনাট্য ছিল একটি যৌথ প্রযোজনা। এখানে কোনো শক্তিধর শিল্পীর প্রতিভাকে অশ্রদ্ধা করা হয় না, ঠিক তেমনি ভাবে যৌথ ভূমিকাকেও অস্বীকার করা হতো না বা হয় না। গণনাট্যের দর্শক ছিলেন সমাজের একেবারে সাধারণ মানুষ, যাদের কাছে দিন আনা দিন খাই ছিল মুখ্য উদ্দেশ্য। এর মধ্য দিয়ে গণনাট্য চেতনার উন্মেষ ঘটানোর চেষ্টা করা হয়। জীবনের বাস্তব সমস্যাকে তুলে ধরে সেই সমস্যা থেকে মুক্তির পথ বলে দেয় গণনাট্য। মঞ্চসজ্জার ক্ষেত্রেও দেখা গিয়েছে গণনাট্য একটা স্বতন্ত্রতা। দর্শকের সুবিধার্থে অভিনয় স্থল উঁচু করা হয়। এর ফলে পরিচালনা ছিল খুবই সাধারণ, কিন্তু বার্তা ছিল বেশ স্পষ্ট। গণনাট্য গণসংযোগের সম্প্রচারণ ও সম্প্রসারণ ঘটিয়ে সভ্যতা ও সংস্কৃতির বিকাশে সহায়তা করে। গণনাট্যের এই রূপকে সামনে রেখে 1944-এর 24শে অক্টোবর শ্রীরঙ্গমে অভিনীত হয় বিজন ভট্টাচার্যের বিখ্যাত সেই নাটকটি, যার নাম নবান্ন। এতদ ব্যতীত তারই লেখা আগুন, জবানবন্দি প্রভৃতি নাটক গণনাট্যের পরিচালনায় প্রযোজিত হয়। ভারতের স্বাধীনতা পর্বের আগে অবধি গণনাট্য তার আদর্শকে সামনে রেখে এক রুচিশীল চেতনা সম্পন্ন সচেতন সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে। সুতরাং 1943-এর মে মাসে ভারতীয় গণনাট্য সংঘের যে যাত্রা শুরু হয়েছিল, এই গণনাট্য সংঘ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, কিন্তু সম্পূর্ণ মূল্যায়ন এখনো হয়নি। গণনাট্য সংঘের পূর্ণ ইতিহাসের রূপ সম্ভবত এখনো কেউ দিতে সক্ষম হননি। সার্থক ও ব্যর্থতার মধ্য দিয়ে গণনাট্য সংঘ সমাজ সাহিত্যের বুকে অবারিত গতিতে এগিয়ে চলেছে। বাংলা নাট্য সাহিত্যের ধারায় গণনাট্যের এক অপরিসীম গুরুত্ব ছিল, কারণ তারই হাত ধরে সমাজ জীবনে শ্রেণী সংগ্রাম, শিক্ষা, সংস্কৃতি, ঐক্যবদ্ধ আন্দোলন নতুন জীবন পেয়েছিল। গণনাট্য সংঘের কর্মসংস্কৃতির পূর্ণাঙ্গ আলোচনার বিস্তর অবকাশ কিন্তু থেকে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে ভারতবর্ষের রাজনৈতিক জগতের দুটি স্পষ্ট বিভাজন দেখতে পাওয়া যায়। একদিকে ছিল ফ্যাসি বিরোধী কমিউনিস্ট, অপরদিকে ভারতের জাতীয় কংগ্রেসের মধ্যবিত্তদের একাংশ। এদেরই মাঝে ফ্যাসিস্ট বিরোধী লেখক ও শিল্পী সংঘ গড়ে উঠেছিল। সেই সময় তাদের ওপর বড় বড় আঘাতও নেমে এসেছিল। গণনাট্য সংঘের অন্যতম স্তম্ভ বলা যেতে পারে, যার নাম সজল রায় চৌধুরী। তিনি কোন এক জায়গায় উল্লেখ করেছেন, 14টি পুঁজিবাদী রাষ্ট্রের চক্রান্ত চাকনাচুর করে সোভিয়েত ইউনিয়ন হয়ে দাঁড়ালো জাতীয় মুক্তি, গণতন্ত্র ও সমাজতন্ত্রের সিটাডেল। কুচক্রী ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ফ্যাসিস্টদের মদত দিচ্ছিল। তখন ছাত্রমহল স্পেনের ফ্র্যাঙ্কো বিরোধী গণতান্ত্রিক সরকারের ও আন্তর্জাতিক ব্রিগেডের অমিত বিক্রমের কাহিনীতে সরগরম। চীনের মুক্তি বাহিনীর বীরত্ব গাথা মুখে মুখে। এডগার স্নো, এপস্টাইন
রামনাথ বিশ্বাসের বই তখন প্রত্যেকের হাতে। আবিসিনিয়া, চেকোস্লোভাকিয়া, অস্ট্রিয়ায় ফ্যাসিবাদের দানবিকতার বিরুদ্ধে ইতিমধ্যে বিক্ষোভ চলতে থাকে। রবীন্দ্রনাথের রাশিয়ার চিঠি, স্পেন, আবিসিনিয়া, অস্ট্রিয়া, চেকোস্লোভাকিয়া, চীনের উপর ফ্যাসিস্টদের আক্রমণের প্রতি তীব্র ধিক্কার বুদ্ধিজীবীদের, বিশেষত ছাত্রদের বড় একটা অংশকে সেই সময় প্রভাবিত করেছিল। নবুচির কাছে লেখা রবীন্দ্রনাথের চিঠি ছাত্র মহলে উদ্দীপনার আগুন ছড়িয়েছিল। তবু বিশ্বযুদ্ধ ঠেকানো গেল না। আঁরি বারবুশ, রামারলা, আইনস্টাইন, রবীন্দ্রনাথের ফ্যাসিস্ট বিরোধী কণ্ঠস্বর ডুবে গেল কামান গর্জনের তাণ্ডবে। বাংলায় তখন চলছিল পেশাদারী রঙ্গমঞ্চের বাহার। দলে দলে মানুষ নাট্যাভিনয় উপভোগ করছিল, কিন্তু প্রথাগত গণ্ডির মধ্যে আবদ্ধ ছিল মালিকানা ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান। ফলে নাটক দেখতে আসা দর্শক কোনো স্বাদ খুঁজে পাচ্ছিলেন না। নাট্যকারগণ বিশেষ চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। নির্দিষ্ট বেড়াজাল টপকে নতুন কোনো কিছু করবার চিন্তা তাদের মধ্যে তখনও দেখা যায়নি। প্রথম দিকে নাট্যকার রামনারায়ণ তর্করত্ন, মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায় প্রমুখ নাট্যকারদের নাটকের প্রচলিত সমাজ ব্যবস্থা ও মূল্যবোধ সম্পর্কে প্রতিবাদ ধ্বনিত হয়েছিল বটে। 20 শতকের গোড়ার দিকে অমৃতলাল, অতুল কৃষ্ণ রায়, ক্ষীরোদ প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, যতীন্দ্রনাথ ঠাকুর নাটক রচনা করে দর্শকদের আনন্দ দিয়েছিলেন। তাদের রচিত নাটকের মধ্যে সমাজ সমস্যা, স্বজাত্যবোধ, পরাধীনতার গ্লানি, হিন্দু মুসলিমের মিলনের মতন নতুন ধারা প্রকাশিত হয়েছিল। কিন্তু এসব কিছু ছিল তৎকালীন প্রথাগত সীমার মধ্যে আবদ্ধ। এমন পরিস্থিতিতে রঙ্গমঞ্চকে প্রতিবন্ধকতার ঘেরাটোপ থেকে বের করে নতুন প্রাণ প্রতিষ্ঠা করবার দায়িত্ব নিয়েছিলেন যিনি, তার নাম শিশির কুমার ভাদুড়ী। উন্নত মানের রুচি, অভিনব শিল্পবোধ, নাট্যজ্ঞান, ব্যক্তিত্ব নিয়ে নাট্য পিপাসু দর্শকের সামনে তিনি হাজির হলেন। কিন্তু উন্নত রুচিশীল দর্শকদের মনকে পুরোপুরি তিনি জয় করতে পারলেন না। 20 শতকের গোড়ায় মানব সমাজে চিন্তা চেতনার বুর্জোয়া আভিজাত্য বৃদ্ধি পেয়েছিল। সেই ধারাকে তিনি কাজে লাগালেন। ব্যবসায় ভিত্তি আর রুচিশীল দর্শকদের মানসিকতার বাইরে তা প্রতিষ্ঠা করতে পারলেন না। প্রত্যেক নাট্যকারের ব্যবসায়ী ভিত্তি মাথায় রেখে নাটক করে যেতে হয়েছিল। অসম্ভব নাট্য প্রতিভা থাকা সত্ত্বেও অধিকাংশ ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়ে গেলেন। তৎকালীন জাতীয়তাবাদী ধারার মধ্যে বর্জুয়া, পেটি বর্জুয়া, মধ্যবিত্ত মানসিকতার মানুষেরা আবদ্ধ হয়ে পড়েছিল। নাট্যশালাতে সেই সময় জাতীয়তাবাদী ভাবধারা নিয়ে অনেক নাটক অভিনীত হয়েছিল। কিন্তু 30-এর দশকে বিপ্লববাদী আন্দোলন হল ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণাধীন। নাট্য নিয়ন্ত্রণের আইনে সরকার বিরোধী কথা বলা নিষিদ্ধ করে দিল। 30-এর দশকে সরকারের সামনে চরম পরাজয়ের ছবিটি দৃশ্যগ্রাহ্য হচ্ছিল। সেই সময় কেবল নাট্য নিয়ন্ত্রণই নয়, সরকারের সব রকমের প্রচেষ্টা ছিল জনতার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা। ব্রিটিশ সরকারের চরম নির্যাতন সহ্য করতে হয়েছিল ভারতবাসীদের। বিভিন্ন জায়গায় বেড়ে উঠল সভা সমিতি, অনুশীলন সমিতি, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, বাঘা যতীন, অরবিন্দ, সূর্য সেনের মতন বিপ্লববাদী চরিত্র নিয়ে কোনো নাট্যকার নাটক রচনা করতে সাহস পেলেন না। 1942 সালের মে মাস মাও সেতুং এর ইয়েনাং ফোরামের আলোচনায় পরিবর্তনকামী সমাজ ব্যবস্থা, সাহিত্য, শিল্প সম্পর্কে আলোচনা করেছিলেন। সেখানে বলেছিলেন, জনগণের জন্যই শিল্প সাহিত্য রচনা হবে। এই জনগণ কারা? এই জনগণ হল কৃষক, শ্রমিক, সৈনিক আর পেটি বুর্জোয়া। তাদের বাদ দিয়ে সাহিত্য শিল্প রচনা চলবে না, কারণ পরিবর্তনকামী সমাজে তাদের চিন্তা ভাবনা অনেক পরিণত।
19 শতক এবং 20 শতকের গোড়ায় নাট্যকার এবং নাট্যশালা বৃহত্তর জনসমাজ থেকে অনেক দূরে অবস্থান করছিল। তাদের সৃষ্টিশীল প্রয়াস জনগণের মাঝখানে বেশি বিস্তার লাভ করেনি। ব্যক্তিগত খ্যাতির মোড়কে সবকিছু আবদ্ধ করে রাখা হয়েছিল। যেমন 1917 সালে রাশিয়ায় তখন প্রথম সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। 1920 সালে, কেউ আবার বলেন 1921, রাশিয়ায় অবস্থিত কয়েকজন প্রবাসী ভারতীয় কমিউনিস্ট পার্টির শুভ সূচনা করেছিলেন। তাদের মধ্যে ছিলেন মানবেন্দ্রনাথ রায়, নলিনী গুপ্ত, অবনী মুখোপাধ্যায় ইত্যাদি প্রমুখ ব্যক্তিগণ। সম্পাদক হয়েছিলেন মোহাম্মদ শফিক। ভারতেও তখন দিন দিন বাড়তে লাগলো সমাজতান্ত্রিক আন্দোলনের ভিত্তি। ভারতবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল ইংরেজ সরকারি নগ্ন রূপটি। এদেশে ধীরে ধীরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং শোষণের মধ্য দিয়েই অত্যন্ত সযত্নে লালিত এবং বর্ধিত হচ্ছিল কমিউনিস্ট পার্টি, এবং যেটা ক্রমশ পরিষ্কার হয়ে আসছিল যে সমাজতান্ত্রিক আন্দোলন, যাদের নিয়ে সাংস্কৃতিক আন্দোলন ও তাদের জন্য এবং জনগণ বলতে কাদের বোঝায়, এবং কাদের জন্য শিল্প সাহিত্য, সাংস্কৃতিক ফ্রন্ট হল সামরিক ফ্রন্টের মতনই একটা ফ্রন্ট। সমাজতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে গড়ে উঠল সাংস্কৃতিক ফ্রন্ট। জাতীয়তাবাদী ও বিপ্লববাদী আন্দোলনের পাশাপাশি গড়ে উঠল সাম্যবাদী আন্দোলনের ধারা, যার পিছনে প্রথম বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ার বিশেষভাবে কাজ করেছিল। প্রসঙ্গত 1925 সালে কমিউনিস্ট পার্টি গঠিত হয়েছিল, কিন্তু আক্ষরিক অর্থে প্রতিষ্ঠা পেয়েছিল 1931 সালে। 1933 ডিসেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত হল সর্বভারতীয় একটি সম্মেলন। সেখানে গঠিত হল কেন্দ্রীয় কমিটি। সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির সম্পাদক ছিলেন গঙ্গাধর অধিকারী। কলকাতায় জেলা কমিটি পুনর্গঠিত হতে সময় লাগলো। অবশেষে 1939-এ তৈরি হল কলকাতা জেলা কমিটি এবং সম্পাদক হলেন সরোজমোহন মুখোপাধ্যায়। 30 দশক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বামপন্থী আন্দোলন দিন দিন বাড়তে থাকলো। এই আন্দোলন মূলত গড়ে উঠেছিল মধ্যবিত্ত শ্রেণীর উপরে ভিত্তি করে, কিন্তু এদের একাংশ কৃষক শ্রমিক শ্রেণীর অবস্থা সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে। ইউরোপে ফ্যাসিস্ট শক্তির আক্রমণ ক্রমশ তখন বৃদ্ধি পাচ্ছে। ভারতবর্ষ বেড়ে চলেছে ইংরেজ সরকারের অত্যাচার। শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে তখন সামিল হচ্ছে, কিন্তু নাট্যকার বা নাট্যমঞ্চ তাদের সঙ্গে সমানে এগিয়ে চলতে পারেনি। এই সময় ভাবগত পরিবর্তন হলেও বাস্তব কার্যক্ষেত্রে সেটি রূপায়িত হয়নি। 1939 সালে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দিকে দিকে ফ্যাসিস্টরা তাদের ক্ষমতাকে কায়েম করতে শুরু করলো। সাধারণ মানুষের স্বাধীনতাকে তারা হরণ করতে লাগলো অস্ত্রের জোরে। গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের কাছে শৃঙ্খলাবদ্ধ হলো। দিকে দিকে নাভিশ্বাস উঠতে শুরু করলো। সমাজতন্ত্রের স্বাধীন সত্তার সঙ্গে সঙ্গে শিল্পী সত্তাকে ধ্বংস করবার জন্য উঠে পড়ে লাগলো ফ্যাসিস্টরা। অপরদিকে নিরন্ন মানুষের হাঁকা, বিভৎস নারী মেধ ব্যবসা এবং সমাজ জীবনকে কলুষিত করে তুলল বিভৎস অত্যাচার। ফ্যাসিবাদ, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, সামন্তবাদে উচ্ছেদের আন্দোলনের চালিকা শক্তি ছিল কমিউনিস্ট পার্টি, এবং পাড়ায় পাড়ায় জনরক্ষা সমিতি গঠন করে ক্ষুধার্ত মানুষের সাহায্য করতে এগিয়ে এসেছিল তারা। প্রগতিশীল সমাজ ভাবনার আদর্শ নিয়ে পরবর্তী পর্যায়ে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠার মধ্য দিয়ে আন্দোলনকে গণমুখী করে তুলল। গণনাট্য আন্দোলন ভারতীয় সংস্কৃতির ধারা। সেই কারণবশত, অর্থাৎ আমি যে পটভূমিটাকে উল্লেখ করলাম, মূলত তার কারণ হচ্ছে গণনাট্য আন্দোলন ভারতীয় সংস্কৃতি ধারার একটি স্মরণীয় পদক্ষেপ। গণনাট্য আন্দোলনের পশ্চাৎপটটা যদি আলোচনা না করা হয়, তাহলে গণনাট্য আন্দোলনের
মূল উদ্দেশ্যটা অস্পষ্ট থেকে যায়। গণনাট্য সংঘের পেছনে ছিল সাম্যবাদী দৃষ্টিভঙ্গির একটি বিশেষ অবদান। যখন সমগ্র পৃথিবীতে ফ্যাসিবাদের অভ্যুদয় তীব্র প্রতিক্রিয়া হিসাবেই সাম্যবাদী দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত হয়েছিল সাংস্কৃতিক আন্দোলন। সাম্যবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে গণনাট্য সংঘ স্থাপিত হয়েছিল। সবচেয়ে বেশি অবদান ছিল প্রগতি লেখক সংঘ, সোভিয়েত শহীদ সমিতি, ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘ, ইউথ কালচার ইনস্টিটিউট, রামারোলার, দ্য পিপলস থিয়েটার। তবে এসব কিছুর ঊর্ধ্বে ছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি। ভারতীয় কমিউনিস্ট পার্টি এই দেশের গণ আন্দোলনের মধ্য দিয়ে সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলেছিলেন। সমস্ত সাংস্কৃতিক সংগঠনগুলি সমগ্র ভারতবর্ষের সাংস্কৃতিক কর্মীদের এক পতাকার তলায় নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তৎকালীন সময়ে জনসাধারণের মধ্যে ফ্যাসিবাদ ও পরাধীনতার ভাবনাকে জোরালোভাবে একটি সংগঠনের আওতায় আনবার চেষ্টাতেই সংগঠন গড়ে ওঠে। এই প্রসঙ্গে নেপাল মজুমদার উল্লেখ করেছেন, হাজার বৈজ্ঞানিক, শান্তিবাদী ও স্বাধীন চিন্তাবিদকে জার্মানি থেকে বিতাড়িত করা হলো। শুধু কমিউনিস্ট ও প্রগতিশীল সাহিত্য নয়, সেই সঙ্গে যে সমস্ত গ্রন্থে স্বাধীন চিন্তার লেশমাত্র রয়েছে সেগুলোকে হয় পুড়িয়ে ফেলা হয়, নতুবা বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করা হয়। আমি এখানে একটু উল্লেখ করব, যেটি হলো আন্তর্জাতিক ক্ষেত্রে বারবুস এবং রলার উদ্যোগে যে সম্মেলনটি হয়েছিল, সেখানে গঠিত হয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রাইটার্স ফর দ্য ডিফেন্স অফ কালচার এগেইনস্ট ফ্যাসিজম। সেই সঙ্গে সোমেনচন্দ্রের উদ্যোগে বর্তমান বাংলাদেশের ঢাকায় গেন্ডারিয়া হাই স্কুলে আনুষ্ঠানিকভাবে প্রগতি লেখক ও শিল্পী সংঘ প্রতিষ্ঠিত হয়। সভাপতি হন আব্দুল ওদুদ এবং একই সঙ্গে মার্ক্সীয় ভাবনার সঙ্গে একাত্ম হতে লাগলো ছাত্র, যুবক এবং কমিউনিস্ট কর্মীরা। তারা মার্ক্সবাদী দীক্ষা নিয়ে প্রগতিশীল আন্দোলনের মধ্য দিয়ে পথ চলতে শুরু করলো। আর এইভাবে প্রগতি লেখক এবং শিল্পী সংঘ দিন দিন শক্তিশালী হয়ে উঠল। এখানে একটু উল্লেখ করা একান্ত আবশ্যক, 1941 জুন মাসে হিটলারের রাশিয়া আক্রমণকে কেন্দ্র করে রাজনীতির ক্ষেত্রে শুরু হলো প্রবল আলোড়ন। যে যুদ্ধের বিরুদ্ধে কমিউনিস্টরা এতদিন জনমত গঠন করবার চেষ্টা করেছিল, তাকে জনযুদ্ধ বলে ঘোষণা করার ফলে নানা সমালোচনার সম্মুখীন হতে হলো। বিশেষত তখন জাপানি শক্তির হাতে ইংরেজদের কোণঠাসা হবার সংবাদে জনগণের বৃহৎ অংশই উৎফুল্ল হতে শুরু করল। এক কথায় জনগণের প্রবল আবেগ অনেক ক্ষেত্রেই জনযুদ্ধের তাৎপর্য বুঝতে পারেনি। 1941 সালে বোম্বাইয়ে শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠল জননাট্য আন্দোলন। বাংলার মাটিতে যার নাম গণনাট্য আন্দোলন। গণনাট্যের প্রথম পর্যায়ে প্রগতিশীল লেখক ও শিল্পী সংঘ পরবর্তীতে বিভিন্ন সংঘের মধ্য দিয়ে তাদের কর্মসূচিকে এগিয়ে নিয়ে চললেন। ভারতীয় গণনাট্য সংঘের প্রস্তুতি পর্বে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলি এদেশের সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিল। এক্ষেত্রে বিশেষ অবদান রাখল ইউথ কালচারাল ইনস্টিটিউট। আমি এখানে উল্লেখ করব, 1940 সালের মাঝামাঝি সময়ের মধ্যে কলকাতার মিশন রো এক্সটেনশন, এখানে কেন্ট হাউস নামে একটি বাড়িতে একটা সাংস্কৃতিক সংগঠন গড়ে ওঠে। এক্ষেত্রে ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সম্ভাবনাময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের শুরুয়াত হয়েছিল, যেটিকে ইউথ কালচার ইনস্টিটিউট বলা হয় বা ওয়াইসি। এর প্রতিষ্ঠাকালীন সদস্যরা ছিলেন জ্যোতি বসু, নিখিল চক্রবর্তী, রেণু রায়, অর্থাৎ প্রকৃত অর্থে তিনি দুটো টাইটেল ব্যবহার করতেন,
রেণু রায় উইদিন ব্র্যাকেট চক্রবর্তী, সুনীল চট্টোপাধ্যায়, চিন্মোহন সেহানবিশ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু কৃতী ছাত্রদের মধ্যে ছিলেন জালিমোহন কাউ, সুব্রত বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। স্টুডেন্টস হল সেই সময় উদ্বোধন করা হলো। ইউথ কালচার ইনস্টিটিউট গড়ে ওঠার পেছনে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবদানটা ছিল বেশি। তারা প্রত্যেকেই ছিলেন কমিউনিস্ট মতাদর্শী। অপরাপর দেশের সাহিত্য সংস্কৃতির সঙ্গে এখানকার বুদ্ধিজীবী জনজীবনের সঙ্গে সুষ্ঠু সম্পর্ক গড়ে উঠেছে। অপরদিকে 1942 সালের 8ই মার্চ দক্ষিণপন্থী ও ফ্যাসিস্ট চক্রান্তকারীদের হাতে নিহত হলেন সোমেন চন্দ্র, যিনি ছিলেন কমিউনিস্ট পার্টির সক্রিয় সাহিত্য কর্মী। সোমেন চন্দ্রের মৃত্যুতে কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের গভীরভাবে নাড়া দিল। বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ গড়ে উঠল বিভিন্ন সংগঠনের মাধ্যমে। কলকাতায় তৎকালীন প্রতিবাদী শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা সোমেন চন্দ্রের মৃত্যুতে প্রতিবাদ করলেন। কলকাতায় প্রতিবাদী শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা তাদের প্রতিবাদ জানাতে ইউনিভার্সিটি ইনস্টিটিউট লাইব্রেরিতে উপস্থিত হলেন। নতুন করে একটা সংগঠন তৈরি করা হলো, যার নাম ফ্যাসি বিরোধী লেখক সংঘ। পরবর্তী পর্যায়ে অবশ্য শিল্পী কথাটি যুক্ত করা হয়েছিল। 8ই মার্চ সোমেন চন্দ্রের মৃত্যু দিনে সংগঠনের যে কমিটি গঠিত হয়েছিল তার সভাপতি ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় এবং এই অনুষ্ঠানে উল্লেখনীয় উপস্থিত বৃন্দদের মধ্যে ছিলেন অতুল চন্দ্র গুপ্ত, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, সৈয়দ আইয়ুব প্রমুখরা। এবং সভাপতি পদে অলঙ্কৃত করলেন অতুল চন্দ্র গুপ্ত। যুগ্ম সম্পাদক হলেন বিষ্ণু দে এবং সুভাষ মুখোপাধ্যায়। কমিটির সদস্যরা হলেন অমিয় চক্রবর্তী, সজনীকান্ত দাস, সত্যেন্দ্রনাথ মজুমদার, হিরণ সান্যাল, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য প্রমুখেরা। পরবর্তীকালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান হয়েছিলেন, এমনটা জানা যায়। এটা তো হলো সাংগঠনিক দিক বা সংগঠনের কথা। কিন্তু প্রশ্ন, এই সংগঠনের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কি? এই প্রসঙ্গে একটু বলা উচিত যে কলকাতায় সাংগঠনিক সম্মেলনে বারবার বাধার সম্মুখীন হচ্ছিল, ফলে তাদের কর্মভাবনা এবং আন্দোলনের গতি ক্রমশ শিথিল হতে শুরু করল। সেক্ষেত্রে ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের আন্দোলনকে মজবুত করবার জন্য অনেক পত্র পত্রিকা বিশেষ অগ্রণী ভূমিকা পালন করেছিল। বিশেষ করে তৎকালীন আনন্দবাজার, অরণি, সরণি, অগ্রণী পরিচয় নামে উল্লেখযোগ্য। আনন্দবাজার ও অরণির লেখক গোষ্ঠী যেমন গঙ্গাপদ বসু, বিনয় ঘোষ, অরুণ মিত্র, বিজন ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য তাদের লেখার মধ্য দিয়ে জনমুখী নতুন আঙ্গিক সৃষ্টি হতে শুরু করে। 1943 সালের দ্বিতীয় সম্মেলন হল। সভাপতি হলেন প্রেমেন্দ্র মিত্র। সভাপতি মণ্ডলীতে তখন নতুন করে যারা যুক্ত হলেন তারা হলেন মানিক বন্দ্যোপাধ্যায়, গোপাল হালদার এবং মনোরঞ্জন ভট্টাচার্য তো ছিলেনই, আবুল মনসুর আহমদ, সত্যেন্দ্র মজুমদার প্রমুখরা। এই সময় বিনয় রায় এটি নৃত্য পরিবেশন করেন, যার নাম হল मैं भूखा हूं। এই সম্মেলনের মধ্য দিয়ে ফ্যাসি বিরোধী আন্দোলনের পাশাপাশি জনযুদ্ধের প্রভাবও বৃদ্ধি পেতে শুরু করল। একদল নতুন শিল্পী, শ্রমিক ও কৃষকদের জন্য গান তৈরি করতে লাগলেন। আমি নাম করব, তাদের মধ্যে অনেকেই চিনবেন: হেমাঙ্গ বিশ্বাস, বিনয় রায়, সুভাষ মুখোপাধ্যায়, দিলীপ রায়, সত্যেন সেন প্রমুখরা। নিজের নিজের মনের তাগিদে গান রচনা, লেখ ইত্যাদি শুরু করলেন আন্দোলনকে নতুনভাবে উজ্জীবিত করবার জন্য। 1945 মোহাম্মদ আলী পার্কে তৃতীয় সম্মেলন হল। এবার কিন্তু সভাপতিত্বের পদে আসলেন শৈলজানন্দ।
এখানেও বিভিন্ন জেলা থেকে লোকশিল্পী, চিত্রশিল্পীরা উপস্থিত হলেন। যতীন্দ্র মৈত্র দেশাত্মবোধক গান ও নাটক ইত্যাদি বিষয়ে খ্যাতি অর্জন করলেন। এরপর 1943-এর 23শে মে, অনেক ক্ষেত্রে উল্লেখ করা আছে 1 জুন, যেই তারিখটাই হোক না কেন, ভারতীয় গণনাট্য সংঘের জন্মগ্রহণ হল, বা বলা যেতে পারে ভারতীয় গণনাট্য সংঘ জন্মগ্রহণ করল। গণনাট্য আন্দোলনের বিভিন্ন ধারা আলোচনায় দিলীপ ঘোষাল বলেছেন যে অপর সংস্কৃতির বিরুদ্ধে কেবল সজাগ থাকাই যথেষ্ট নয়, তার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা গ্রহণের প্রয়োজন রয়েছে এবং গণনাট্য সংঘ সেই ভূমিকা পালন করছে। আমি পুনরায় উল্লেখ করব 1943 সালের মে মাসের সন্ধ্যায় নাট্যভারতীতে অনুষ্ঠিত হল বিজন ভট্টাচার্যের আগুন, বিনয় ঘোষের ল্যাবরেটরি ও মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্যের হোমিওপ্যাথি। এই তিনটি নাটকই ছিল একাঙ্ক নাটক। অপরদিকে 1944 সালে জানুয়ারি মাসে অভিনীত হল বিজন ভট্টাচার্যের জবানবন্দি এবং এখান থেকে গণনাট্য সংঘের প্রভূত পরিচিতি লাভ ঘটল। 1944 সালে ভারতীয় কমিউনিস্ট পার্টি পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয় ব্যালে স্কোয়াড গঠন করা হল। এই ব্যালে স্কোয়াড দেখিয়েছিল বিভিন্ন স্বাদের নৃত্য, ভারতের বিভিন্ন রাজ্যের মানুষের সুখ দুঃখ জীবন কাহিনী নিয়ে গড়ে ওঠা এই ব্যালে স্কোয়াড বিভিন্ন নৃত্যের মধ্যে যেমন হায়দ্রাবাদের লম্বার্ডি যৌথ খামার, ধোবি নৃত্য, ভাটিয়ালি গানের সঙ্গে নৌকা নৃত্য, জেলে নৃত্য, মণিপুরী নৃত্য উল্লেখনীয়। 1946 সালে এই কেন্দ্রীয় ব্যালে স্কোয়াড কলকাতায় আসলো অমর ভারত ইন্ডিয়া ইমর্টাল অনুষ্ঠানটি নিয়ে। অনুষ্ঠানে প্রচুর ঘাটতি দেখা যায়। রবিশঙ্কর, শান্তি বর্ধন, অবনী দাশগুপ্ত প্রমুখ শিল্পীরা গণনাট্য সংঘ ছেড়ে চলে যাওয়ায় কিন্তু থেকে গেলেন যারা, তারা হলেন বিনয় রায়, দেবা চৌধুরী, প্রীতি বন্দ্যোপাধ্যায় প্রমুখরা। এই সময় তাদের অন্যতম প্রযোজনা হল কাশ্মীর, নিউ ভিলেজ বা নতুন গ্রাম, নৌ বিদ্রোহ। ঠিক 1946 সালের মাঝখানে গণনাট্য সংঘের গতি অন্য পথে পরিচালিত হতে শুরু করলো, বা টার্নিং পয়েন্ট বলা যেতে পারে, যে স্বাধীনতা চেতনায় নিয়ে গণনাট্যের আদর্শ রচিত হয়েছিল, সেই ভাবনা থেকে দূরে সরে যেতে লাগলো। বাংলা ও পাঞ্জাবকে দ্বিখণ্ডিত করে ভারতবর্ষের স্বাধীনতা লাভ করে 15ই আগস্ট 1947 কিন্তু অচিটা স্বাধীন দেশের কংগ্রেসি সরকার নতুনভাবে আরো কড়াকড়ি করে নাট্য নিয়ন্ত্রণ আইনটিকে চালু করল এবং 26শে মার্চ 1948 খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হল। স্বাধীনতার পর পার্টির রাজনৈতিক চিন্তায় দ্বিধাদ্বন্দ্ব দেখা দিতে শুরু করল। লাইন ঠিক করতে সময় লাগে এবং অতি বামপন্থার সম্পর্কে অতি সতর্ক হয়ে গিয়ে সংস্কারবাদী রাজনৈতিক যোগ প্রবল হয়ে ওঠে। সাংস্কৃতিক জগতেও এর প্রভাব পড়তে শুরু করল। এই সময় বেশ কিছু নাটক, নৃত্যনাট্য পাওয়া যায়, যেমন জ্ঞানান্তিক, নয়ানপুর, সংকেত, ভাঙাবন্ধ, অহল্যা নৃত্যনাট্য বিশেষ উল্লেখ। 50-এর শেষের দিকে গণনাট্যের মতাদর্শগত কারণে অনেক কর্মী ও শিল্পী বৃন্দ গণনাট্য সংঘ ছেড়ে চলে যেতে শুরু করল, যাদের মধ্যে উল্লেখনীয় হল শম্ভু মিত্র, মনোরঞ্জন ভট্টাচার্য, এবং এরা গণনাটক থেকে বেরিয়ে গিয়ে নিজেরা একটা গোষ্ঠী তৈরি করলেন বা দল তৈরি করলেন, যার নাম দিলেন বহুরূপী নাট্যদল। অপরদিকে লিটল থিয়েটার্স থেকে উৎপল দত্ত গণনাট্য সংঘ এসে যোগদান করে গণনাট্য সংঘের নতুন চলার পথে দিশারি হয়ে দাঁড়ালেন। সুতরাং বাংলা নাটকের উদ্ভব থেকে গণনাট্য সংঘে পৌঁছানো পর্যন্ত এই যে বিবর্তনের রেখাটি আমি তুলে ধরলাম, এটিকে যদি না জানা যায় তাহলে গণনাট্য সংঘ তার উদ্দেশ্য অসম্পূর্ণ থেকে যাবে। আমি গণনাট্য সংগঠক নাট্যকার হীরেন ভট্টাচার্য মহাশয় এটি উক্তি দিয়ে আমার আজকের বক্তব্য শেষ করব। আজ তোমরা অস্তমান, আমরা উদীয়মান, তোমরা বৃদ্ধ তাই অবক্ষয়ের পথিক,
আমরা শিশু, তাই আমরা অভ্যুদয়ের পথে। আমাদের আছে ভবিষ্যৎ, তোমাদের কাছে রয়েছে অতীত। আমাদের সামনে জীবন আর তোমাদের সামনে মরণ। সুতরাং তোমাদের দোষের বিচার আর আমাদের দোষের বিচার এক আইনে হতে পারে না। আমি এই অংশটা পাঠ করলাম হীরেন ভট্টাচার্য মহাশয় ইতিহাসের ধারা ও গণনাট্য, জুলাই 1972 সংস্করণের 147তম পাতা থেকে। আপনারা আমার নমস্কার জানবেন। আশা করব আমার বক্তব্য আপনাদের ভালো লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন এবং সুস্থ থাকতে হবে। নিগ্রো ভাই আমার পল রোগন, নিগ্রো ভাই আমার পল রোগন, ওরা আমাদের গান গাইতে দেয় না। নিগ্রো ভাই আমার পল রোগন, ওরা আমাদের গান গাইতে দেয় না। নিগ্রো ভাই আমার পল রোগন, আমরা আমাদের গান গাই, ওরা চায় না, ওরা চায় না। আমরা আমাদের গান গাই, ওরা চায় না, ওরা চায় না। নিগ্রো ভাই আমার পল রোগন, নিগ্রো ভাই আমার পল রোগন, নিগ্রো ভাই আমার পল রোগন, ওরা আমাদের গান গাইতে দেয় না। নিগ্রো ভাই আমার পল রোগন, ওরা ভয় পেয়েছে রোগন, ওরা ভয় পেয়েছে রোগন। আমাদের রক্ত চোখে ভয় পেয়েছে, আমাদের দীপ্ত কণ্ঠে ভয় পেয়েছে, আমাদের কুচকাওয়াজে ভয় পেয়েছে রোগন। ওরা বিপ্লবের ডাম্বরুতে ভয় পেয়েছে রোগন। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামেছে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামেছে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালোবাসা। প্রেমের জোয়ারে ভারত ভাসমান, যুগে যুগে তাই বিশ্বের যাওয়া আসা। সব তীর্থের আঁকা বাঁকা পথ ঘুরে, প্রেমের তীর্থ ভারত তীর্থে মিশে। ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারত
ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসা ও দেশ ভুলে কণ্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে, দেবতায় দেশে মানুষ হয়েছে জানি, মানুষ এ দেশে গণদেবতার বেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যেথা মেশে, ভারতবর্ষ সূর্যের এক নাম।